আগের অধ্যায়ে আগের পর্বগুলোতে নদীর বহির্জাত প্রক্রিয়া ও নদীর কাজ সম্পর্কে আমি পড়িয়েছি। পার্ট 3-তে উচ্চ গতিতে নদীর সৃষ্ট ভূমিরূপগুলো পড়িয়েছি। আজকে আমি পড়াবো নদীর মধ্যগতি ও নিম্নগতিতে কী কী কাজ করে এবং তার ফলে কী কী ভূমিরূপের সৃষ্টি হয়। চলো দেখে নেওয়া যাক। এটা উচ্চ গতি হয়ে গেছে। এইবার আসছি মধ্যগতি আর আসছি নিম্নগতি। এই দুটি গতিতে নদী কী কী ভূমিরূপ সৃষ্টি করে। নদী যখন পর্বত ছেড়ে সমভূমিতে নেমে আসে তখন আস্তে আস্তে এখানে নেমে আসছে, এবার সমভূমিতে প্রবেশ করছে। সমভূমিতে প্রবেশ করে তখন তার ঢাল হঠাৎ করে কমে যাওয়ার জন্য নদীগর্ভেই নুড়ি বালি প্রভৃতি জমা হয়। হিমালয়ের পাদদেশে সৃষ্ট উত্তরের অংশটি ভাবর এবং দক্ষিণের অংশটি তরাই নামে পরিচিত। সমভূমি প্রবাহে বা মধ্যগতিতে নদীর নিচের দিকের ক্ষয় করার থেকে পাশের দিকে ক্ষয় করে বেশি। তখন নদীর নিম্ন ক্ষয়ের থেকে পার্শ্ব ক্ষয় হয় বেশি। এই অংশে নদীর দুদিকেই বহু উপনদী এসে মেশে। এর ফলে নদী উপত্যকা ক্রমশ চওড়া হয়ে পরিণত অবস্থা প্রাপ্ত হয়। মধ্যগতিতে নদী ক্ষয় সঞ্চয় বহন 3 ধরনের কাজই করে। তবে নদীর মধ্যগতিতে উচ্চ গতির তুলনায় নদীর গতিপ্রবাহ কম থাকায় ক্ষয় কাজের পরিমাণ অনেক কমে যায়। আবার নদীর মধ্যগতিতে নিম্ন গতির তুলনায় নদীর গতিপ্রবাহ বেশি থাকায় সঞ্চয় কাজও কম হয়। কাজেই মধ্যগতিতে নদীর প্রধান কাজ হল বহন করা। নদী তার নির্দিষ্ট আয়তন ও নির্দিষ্ট গতিবেগে একটা নির্দিষ্ট সর্বোচ্চ পরিমাণ পরিবহনের ক্ষমতা রাখে। পলির পরিমাণ বেশি হলে সঞ্চয় হয়। যে নদী এর কম প্রায় সর্বোচ্চ পরিমাণ পরিবহন করছে তার সঙ্গে পার্শ্বধৌত হয়ে অতিরিক্ত পলির সংযোজন ঘটলে নদীবক্ষে স্বভাবতই সঞ্চয় ঘটে। যে কারণে নদী সঞ্চয় কার্য করে থাকে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল নদীর পরিবহন ক্ষমতা কমে যাওয়া। এরা মূলত নির্ভর করে ভূমির ঢাল ও নদীবেগের হ্রাস এবং নদীর জলধারণের মাত্রা কমার উপর। আরেকটা হলো নদীবক্ষে অতিরিক্ত বোঝার যখন অতিরিক্ত জিনিস চলে আসে, আগমন হয় এবং বিভিন্ন পর্যায়ে বোঝার সংযোজন হয়। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ অংশ হলো যে নদীর বিভিন্ন অংশে গতিবেগের তারতম্যের জন্য সঞ্চয়ের হারের পার্থক্য হতে পারে। এবার নদীর মধ্যগতিতে কি করছে না, নদীর মধ্যগতিতে অল্প একটু ক্ষয় করছে, অল্প একটু সঞ্চয় করছে, কিন্তু প্রধান কাজ হলো বহন করা। এর ফলে নদী কি কি কাজ করছে, কি কি ভূমিরূপের সৃষ্টি করছে নদী। 1 নম্বর হলো পলল শঙ্কু বা পলল বজনী। পলল শঙ্কু কি? পার্বত্য অঞ্চল পেরিয়ে নদী যখন সমভূমিতে নেমে আসছে তখন নদী উপত্যকার ঢাল হঠাৎ কমে যাবার জন্য নদীর বহন ক্ষমতা ও স্রোতের বেগ দুটোই কমে যায়। এই অবস্থায় নদী উপত্যকায় পলি বালি নুড়ি কাঁকর প্রভৃতি শঙ্কুর আকারে জমা হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে বলছি আমরা পলল শঙ্কু। এটি পর্বতের পাদদেশে সঞ্চয়ের ফলে সৃষ্ট সর্বাপেক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ। এই ধরনের পলল শঙ্কু উত্তরবঙ্গের সমভূমিতে, মানে উত্তরবঙ্গের সমভূমি বলতে পর্বতের পাদদেশে প্রচুর দেখা যায়। এই সব শঙ্কু একসঙ্গে মিলিত হয়ে পর্বতের পাদদেশে বিস্তীর্ণ পলল সমভূমি গঠন করে। পলল শঙ্কু প্রধানত শুষ্ক ও প্রায় শুষ্ক অঞ্চলে গড়ে ওঠে। তবে বর্তমানে অনুমান করা হয় যে প্রধান পলল শঙ্কুগুলো
প্লায়োস্টোসিন যুগে সৃষ্টি হয়েছে, যখন পৃথিবীর জলবায়ু অনেক বেশি আর্দ্র ছিল। এই যে যেটা নদী আসছে, এই যে নদী আসছে ঘুরে ঘুরে, এই যে নদী আসছে ঘুরে ঘুরে, এরা পর্বতের একদম উচ্চগতি থেকে চলে আসছে, এই সমভূমিতে প্রবেশ করছে। এইটা হচ্ছে শঙ্কু আকৃতি করে সৃষ্টি, তাকে বলছি আমরা পলল শঙ্কু। আবার পলল শঙ্কুর ওপর দিয়ে, এই যে ওপর দিয়ে যে নদী বিভিন্ন খাতে বা বিভিন্ন ধারায় প্রবাহিত হয়ে যখন হাত পাখার মতো দেখতে হয়, এই যে হাত পাখার মতো দেখতে হয়, এখানে বয়ে যাচ্ছে, হাত পাখার মতো দেখতে হয় এবং অর্ধগোলাকার আকৃতি ধারণ করে, তখন তাকে আমরা বলছি পলল বেজনী। তাহলে পলল বেজনী দেখতে হয় হাত পাখার মতো। এই পলল শঙ্কু আর পলল বেজনী এর মধ্যে কিছু, এই যে পলল শঙ্কু পলল বেজনীর কিছু পার্থক্য আছে, বৈশিষ্ট্য আছে। কি না, পলল শঙ্কু দেখতে কেমন হয়, ত্রিভুজাকৃতি বা শঙ্কু আকৃতির হয়, আর পলল বেজনী অর্ধগোলাকার বা হাত পাখার মতো দেখতে হয় বলে একে পলল পাখাও বলা হয়। পলল বেজনী, এই যে পলল শঙ্কুর উচ্চতা পলল বেজনীর থেকে বেশি হয়, আবার পলল বেজনীর উচ্চতা পলল শঙ্কুর থেকে কিছুটা কম হয়। ঢাল কি হয় না, পলল শঙ্কুর ঢাল কিছুটা খাড়া প্রকৃতির হয়, আর পলল বেজনী সাধারণত মৃদু ঢাল বিশিষ্ট হয়। দ্বিতীয় নম্বর হলো মধ্যগতিতে নদীর সৃষ্ট ভূমিরূপে দ্বিতীয় নম্বর হলো মিয়েন্ডার বা নদী বাঁক। এটা কি না, নদী প্রবাহ পথের বাঁকা অংশকে বলা হয় নদী বাঁক। নিম্ন ও মধ্যগতিতে যেখানে ভূমির ঢাল অত্যন্ত কম, সেখানে নদী প্রবাহ সামান্য বাধা পেলে, অথবা যেখানে ভূমির ঢাল সামান্য নিচু, সেদিকেই নদী প্রবাহ বেঁকে যায়, ফলে ওই অংশে নদী আঁকা বাঁকাভাবে প্রবাহিত হয়, একে বলা হয় নদী বাঁক। মিয়েন্ডার শব্দটি এশিয়া মাইনরের বাঁকবহুল নদী মিয়েন্ডার থেকে এসেছে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ভাগীরথী ও জলঙ্গি নদীতে বহু নদী বাঁক দেখা যায়। এই নদী বাঁক সৃষ্টি হয় নদীর পার্শ্বক্ষয় এবং সঞ্চয় কাজ, দুটো কাজের ফলে এখানে নদী বাঁকের সৃষ্টি হয়। এই যে প্রবাহ পথে আসছে নদী, এটা হচ্ছে ঢালু পাক, এখানে সৃষ্টি হয়েছে ভৃগু, এটা হচ্ছে শুট, এটা হচ্ছে মিয়েন্ডার স্ক্রল, ছোটো 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 মিয়েন্ডার গঠিত মিয়েন্ডার স্ক্রল বলছে, এটা শুট, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য চর, আর এটা হচ্ছে শোল। এখান থেকে নদী আসছে, এসে এখানে নদী ধাক্কা মারছে, ধাক্কা পড়ার ফলে এই জায়গাটা ক্ষয়ে যাচ্ছে, আর এই জায়গাটা আস্তে আস্তে জমা হচ্ছে, শুট হচ্ছে, আর এখানেতে ক্ষয়ে ক্ষয়ে গিয়ে ভৃগু তটের সৃষ্টি করছে। এটা হলো মিয়েন্ডার ও নদী বাঁক। তিন নম্বর পয়েন্ট হলো প্লাবনভূমি। প্লাবনভূমি কি না, সাধারণত নদীতে যখন জলের পরিমাণ বেড়ে যায়, তখন নদী আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়। মধ্য ও নিম্ন গতিতে নদী আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়ে তার দুদিকে তীর ভূমিক্ষয় করে, এর ফলে নদী উপত্যকা ক্রমশ প্রশস্ত হয় এবং নদী খাতের দুই দিকে সমতল ভূমির সৃষ্টি করে। কিন্তু এই সমতল ভূমি নদীর পাড় থেকে খুব বেশি উঁচু হয় না, সুতরাং নদীতে জল বাড়লেই এগুলো, নদীতে যখন জল বেড়ে যায় তখন এগুলো প্লাবিত হয়ে যায়। প্লাবিত মানে বন্যা যখন প্রচুর জল নিয়ে আসে। প্লাবনের ফলে প্রতি বছর পলির নতুন স্তর পড়ে এবং সমভূমিটি আরও আস্তে 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 উঁচু হয়। কিন্তু সমতল ভূমি অপেক্ষা নদীর পাড়ে, এই যে নদীর পাড়, সমতল ভূমি থেকে নদীর পাড়ে বেশি পলি পড়ার ফলে পাড়গুলি বেশি উঁচু হয়, তুলনায় দুদিকের সমতল ভূমি নিচুতে অবস্থান করে। এর ফলে প্লাবনের পর
নদীর জল যদি নেমেও যায়, নদীর উঁচু পাড় স্বাভাবিক বাঁধের মতন অবস্থান করে। এইগুলো হচ্ছে, এইখানে হচ্ছে স্বাভাবিক বাঁধের মতন এইগুলো অবস্থান করে যায় যখন জল নেমে যাওয়ার পর। তাই স্বাভাবিক বাঁধের মতো অবস্থান করায় দুদিকের নিচু সমতল ভূমি থেকে জল নিকাশ হতে পারে না, প্লাবিত হয়েই থাকে। এইরূপ প্লাবন প্রবণ সমভূমিকে বলা হয় প্লাবন সমভূমি। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট এই উঁচু পাড়গুলো বাঁধের মতো কাজ করে বলে এগুলোকে বলা হয় স্বাভাবিক বাঁধ। নদীর সঞ্চয় কাজের ফলে নদীপথের সমান্তরালে স্বাভাবিক বাঁধ দুটো পাড়েই গঠিত হয়। স্বাভাবিক বাঁধ দুটো পাড়েই গঠিত হয়। এই স্বাভাবিক বাঁধ প্লাবনভূমির সাধারণ তল থেকে, এই যে এটা সাধারণ তল, এটা নদী বয়ে আসছে, এই স্বাভাবিক বাঁধ এই প্লাবনভূমির সাধারণ তল থেকে 5 থেকে 6 মিটারের মতো উঁচু হয়। স্বাভাবিক বাঁধের উচ্চতা নদীর দিকে সব থেকে বেশি হয় এবং প্লাবনভূমির দিকে আস্তে 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 ঢালু হয়ে, দেখো এখান থেকে ধাপে 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 ধাপে, এখানে ধাপে 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 নেমে চললো, আস্তে 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 ঢালু হয়ে নেমে যায়। এবং স্বাভাবিক বাঁধ গড়ে উঠলে নদীর পার্শ্ববর্তী অঞ্চলের বৃষ্টির জল ঠিকমতো নিকাশ হতে পারে না। তাই কোনো কোনো স্থানে স্বাভাবিক বাঁধের পেছনে পশ্চাৎ জলাভূমি গড়ে ওঠে। এটা পরে বলছি, এটা পশ্চাৎ জলাভূমি গড়ে ওঠে। এই ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে গড়ে উঠেছে এরকম স্বাভাবিক বাঁধ আর জলাভূমি। তারপরে হলো স্বাভাবিক বাঁধ বলে দিলাম যে প্লাবনভূমি আর স্বাভাবিক বাঁধ হয়ে গেল। এইবার হচ্ছে ইয়াজু নদী। ইয়াজু নদী কি না, নদী প্লাবনভূমিতে যখন প্রবেশ করার পর স্বাভাবিক বাঁধ থাকার জন্য মূল নদীর সঙ্গে যথাস্থানে মিলিত হতে পারে না। এই যে একটা নদী চললো, গঙ্গা নদী বয়ে চললো, এই যে মূল নদীর সঙ্গে সমান্তরালভাবে কতগুলো নদী চললো, তাই নদীর সঙ্গে যথাস্থানে মিলিত হতে না পেরে প্লাবনভূমির ওপর দিয়ে এই যে মূল নদীর সঙ্গে সমান্তরালভাবে বয়ে যেতে বাধ্য হয়। পরে কোথাও স্বাভাবিক বাঁধ ভেদ করে মূল নদীর সঙ্গে মিলিত হয়ে যায়। এই মিসিসিপি নদীর উপনদী ইয়াজু নামে এই ধরনের নদীকে বলা হয় ইয়াজু নদী। বিহারের পাটনা, মুঙ্গেরের মধ্যে বহু ইয়াজু নদী দেখা যায়। মূল নদী ইয়াজু নদীর মধ্যবর্তী অঞ্চলে নিম্ন জলাভূমি দেখা যায়। এই স্বাভাবিক বাঁধের জন্যই মিসিসিপি নদী যেটা আছে, মিসিসিপি নদীর সঙ্গে মিলিত হওয়ার জন্য ইয়াজু নদীকে প্লাবনভূমির উপর দিয়ে আরও 280 কিলোমিটার পথ অতিক্রম করা হয়েছে। এই ইয়াজু নদীর সঙ্গমস্থল, মানে ইয়াজু নদী যেখানে মূল নদীর সঙ্গে মিশছে, স্বাভাবিক বাঁধ ভেদ করে যেখানে মূল নদীর সঙ্গে মিশছে, এই সঙ্গমস্থলকে বলা হয় বিলম্বিত সঙ্গমস্থল। এটা হচ্ছে তোমার ইয়াজু নদী। তারপরে আসছি কি না, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি না, এই অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার খুরের মতন। সমভূমি প্রবাহের পর শেষে নদী সমুদ্রতলের কাছাকাছি পৌঁছালে নদীর ঢাল কমে যায়, তাই ক্ষয়কার্যের ক্ষমতাও কমে যায়। নদী তখন সোজা পথে না গিয়ে একটু এঁকে বেঁকে প্রবাহিত হয় এবং বাঁকা পথে জলপ্রবাহ বাধাপ্রাপ্ত হয় বলে নদীর অবতল পাড়টি ক্ষয় হতে থাকে। এই ক্ষয়জাত পদার্থগুলো উত্তল পাড়ে এসে জমা হয়। এর ফলে নদীবাগ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং পাশাপাশি অবস্থিত দুটি নদীবাগ যত বাড়ে তত তারা নিজেদের কাছাকাছি আসতে শুরু করে। এইভাবে গঠিত দুটি নদীবাঁকের মাঝখানে অবস্থিত সরু এক ফালি ভূমিকে
সরু একটা ফালি ভূমিকে বলা হয় বাঁকগ্রীবা। এই বাঁকগ্রীবা সম্পূর্ণ ক্ষয়ে গেলে নদী তার বাঁকযুক্ত পথ পরিত্যাগ করে দেয়। বাঁকযুক্ত পথ পরিত্যাগ করে নদী তখন সোজা পথে এগিয়ে চলে। আর ফেলে আসা বাঁকা নদী খাতের আগে বালি, পলি, কাদা প্রভৃতি জমা হয়ে পুরাতন নদী খাতটিকে মূল নদী খাত থেকে বিচ্ছিন্ন করে দেয়। এভাবে বিচ্ছিন্ন নদী খাতটি অবরুদ্ধ হয়ে হ্রদ গঠন করে। এই হ্রদগুলো অশ্বক্ষুরাকৃতি বা গক্ষুরাকৃতি হ্রদ নামে পরিচিত। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদীর দুপাশে এরকম বহু হ্রদ দেখা যায়। এই যে এইখানে দেখা যাচ্ছে ছবিতে, যে এইখানে দেখা যাচ্ছে নদীটা যাচ্ছিল, এই নদীটা গিয়ে এইখানে ধাক্কা মারছে, তাহলে এই জায়গাটা জমছে আস্তে আস্তে, এইখানে ক্ষয় হচ্ছে, এ আবার এইখানে ধাক্কা মারছে, এইভাবে এক জায়গায় ক্ষয় আর এক জায়গায় সঞ্চয়, এই দুটো হতে চললো। দেখো এখানে জমা হচ্ছে, এখানে ক্ষয় হচ্ছে, এখানে জমা হচ্ছে, এখানে ক্ষয় হচ্ছে, এখানে জমা হচ্ছে, এখানে ক্ষয় হয়ে চললো। এইভাবে দুটো নদী যখন পাশাপাশি আস্তে 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 ক্ষয় হতে হতে চলে আসে, তখন নদী তার আস্তে আস্তে জমা হওয়া জায়গাগুলো একটা আস্তে আস্তে ক্ষয়ে যেতে এইভাবে চলে আসে। তো নদী তার সোজা পথে চলে যায় এবং একটা অংশ পড়ে থাকে, যেটা ঘোড়ার খুরের মতন বা গরুর খুরের মতো দেখতে হয় বলে এখানে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা গক্ষুরাকৃতি হ্রদ নামে পরিচিত। এগুলো মুর্শিদাবাদে প্রচুর দেখা যায়। তারপর পয়েন্ট হচ্ছে পশ্চাৎ জলভূমি সঞ্চয়। এটা তখনই বললাম যে আলোচনা করব। তো পশ্চাৎ জলভূমি সঞ্চয় কি না, পশ্চাৎ জলভূমি সঞ্চয় এইখানে দেখো আছে কি না, নদী স্বাভাবিক বাঁধের পেছনে এইখানে নদীর এইখানে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এখানে বিন্দুবার সঞ্চয় বা এই যে বিজ্ঞানী ফিশক কি করেছে না, একে গ্র্যাভেল সমন্বিত সঞ্চয় আর গ্র্যাভেলহীন সঞ্চয় বলে দুটো ভাগে ভাগ করেছে। তো গ্র্যাভেলহীন সঞ্চয়কে তিনি তিনটে ভাগে ভাগ করেছেন। কি না, একটা হচ্ছে এই যে বিন্দুবার সঞ্চয় বা মিয়েন্ডার বা পয়েন্টবার সঞ্চয়, আর একটা হচ্ছে পরিত্যক্ত নদী খাতের সঞ্চয়, এটা পরিত্যক্ত নদী খাতের সঞ্চয়, আর একটা হচ্ছে স্বাভাবিক বাঁধের সঞ্চয়। এই তিনটে দেখা যায়। এইগুলো কি না, নদী স্বাভাবিক বাঁধের পেছনে প্লাবন পর্যঙ্কে পশ্চাৎ জলভূমির সৃষ্টি করে। এইটা হচ্ছে স্বাভাবিক বাঁধ, এটা হচ্ছে স্বাভাবিক বাঁধ, এর পেছনে পশ্চাৎ জলভূমির সৃষ্টি করছে। কি করে করছে না, সিল্ট ও কাদা দিয়ে সুবিস্তৃত সঞ্চয় গঠিত হয়। পশ্চাৎ জলাভূমি সঞ্চয় এলাকায় বন্ধুরতা খুবই কম, সাধারণত 2 মিটারের কম থাকে। এই এলাকায় প্রাচীন নদী উপত্যকার অংশবিশেষ অবশিষ্ট থাকতে পারে, কিন্তু পরে আবার পৌনপুনিক প্লাবনের ফলে এই চিহ্ন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। এখানে নদী আসছে, এইখানে স্বাভাবিক বাঁধ, এইখানে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়েছে, এখানে এটা বিন্দুবার সঞ্চয়, এটাও বিন্দুবার সঞ্চয়, এটা হচ্ছে পরিত্যক্ত নদী খাতের সঞ্চয়, এইখানে এই যে পরিত্যক্ত নদী খাতের সঞ্চয়, আর একটা হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক বাঁধ, এই যে হচ্ছে স্বাভাবিক বাঁধ। তার পেছনে নদী কী করছে, আর একটা ভূমিরূপে সৃষ্টি করছে, তাকে হচ্ছে পশ্চাৎ জলাভূমি সঞ্চয়। এই সমস্ত কি তাহলে আমাদের কি দেখলাম, যে মধ্যগতিতে নদী কি ভূমিরূপে সৃষ্টি করে। 1 নম্বর হচ্ছে নদীর পলল শঙ্কু বা পলল ব্যজনী, 2 নম্বর হচ্ছে মিয়েন্ডার বা নদী বাঁক, 3 নম্বর হচ্ছে প্লাবন ভূমি, 4 নম্বর হচ্ছে স্বাভাবিক বাঁধ, 5 নম্বর হলো আজু নদী, 6 নম্বর হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ, আর 7 নম্বর হলো পশ্চাৎ জলাভূমি সঞ্চয়।